তোর প্রেম তো হলোই না, চল এবার এখান থেকে, নয়তো এই মেয়ে এসে আবার কি করবে কে জানে। মানে কেটে পড়ি। আরে দ্য গ্রেট জাহিন চৌধুরী একটা মেয়ের ভয়ে পালাচ্ছে। চুপ কর শালা, ভয় না আগ্রহ যাতে বাড়ে আমাকে জানার জন্য, তাই চলে যাচ্ছি। শালা বলবি, না চাইলে সম্বন্ধী বলতে পারিস। স্যারের রুম থেকে অ্যাডমিট কার্ড নিয়ে বের হলো নয়না। তুষি বলে, তুই রাস্তায় দাঁড়িয়ে গুন্ডামি করার সাহস কই পেলি নয়না? দ্য গ্রেট ভেতর নয়নার এত সাহস? চুপ থাক তুই, ওটা হলো ফ্রড। আমাকে কি সুন্দর বলল তোমার সাথে 14 ঘন্টা পর কথা হবে, আর এখন এখানে এসে বাচ্চা মেয়েদের সাথে লাইন মারার চেষ্টা করছে, নাটক করে আমার সাথে। আজকে নাটকের গুষ্টি পিঞ্জি চটকাবো। এটা তোর বর? যাই বলিস, দুলা ব্রোকে আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। কি হ্যান্ডসাম দেখতে বল। এটা অপশনাল, ওটাকে ডিভোর্স দিয়ে এটার ছোট ভাইকে বিয়ে করব, তারপর প্রতি মুহূর্তে অনুভব করাবো কি হারালো। তাহলে এটাকে আমাকে ড্রপ কর। তো লজ্জা করে না একবারের কিস টিস খেয়ে আরেকবারের কাছে যেতে? লজ্জার কি আছে? প্রেম হলো পার্মানেন্ট। প্রেমিক হলো ভাতের মতো, আর ক্রাশ হলো বিরিয়ানি। প্রতিদিন ভাত খেয়ে বোরিং হলে দূর থেকে ক্রাশ খাওয়া যায়। চুপ কর, আমার মেজাজ হারাচ্ছি আমি। রিক্সা ডাক দ্রুত, বাস্তবে বাসায় ফিরবো। তুষি রিক্সা ডেকে নয়নাকে তুলে দিয়ে বলে, আজ দুলাব্রোর আত্মার মাগফিরাত কামনা করছি। বেচারা কি যে সহ্য করবে আজ। একটা ছাদের কর্নারে দাঁড়িয়ে সেখান থেকে লাফ দেওয়ার জন্য অপেক্ষা করছে লীলাঞ্জনা। আপনি সুইসাইড করতে যাচ্ছেন? 1 মিনিট বলেই একটা চেয়ারে নিয়ে বসে পড়ল অন্তর। লীলাঞ্জনা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। আপনি কি ভেবেছিলেন আপনাকে বাঁচাবো? আরে না, আপনার জীবন আপনি আরামসে শেষ করুন, আমি একটু লাইভ দেখি। লীলাঞ্জনা চোখ বন্ধ করে লাফ দেবে, ঠিক সেই মুহূর্তে অন্তর বলল, ওকে, কষ্ট করে একটু বলেন সুইসাইড কেন করছেন? মানে কোন সুখে এই অপকর্মটা বেছে নিয়েছেন? আপনাকে বলবো কেন? তাহলে আমার বাসার সাথে মরতে আসলেন কেন? মরার জায়গা কি কম পড়েছে নাকি? লীলাঞ্জনা অসহায় দৃষ্টিতে অন্তরের দিকে তাকালো। শুনেন, যা ভুল করেছেন বা যে আপনার সাথে ভুল করেছে বা যাই হয়ে যাক, আত্মহত্যা কোনো অপশন না। এখান থেকে নামুন আর নিজের বাবা মায়ের কাছে ফিরে যান। মনে রাখবেন, চিরজীবন কেউ পাশে থাকে না। কারো অনুপস্থিতিতে নিজের ক্ষতি করার মতো ভুল করতে নেই। সকালের আলো ঝলমলে রুমে বসে লীলাঞ্জনা গতকাল রাতের কথা ভেবে নিজেকে সাহস দিল বাসায় ফিরে যাওয়ার। ছেলেটা কত ভালো, তাকে নিজের বাসায় আশ্রয় দিল। পৃথিবীতে এখনো ভালো মানুষ বেঁচে আছে বলেই হয়তো জীবনে চলার পথ কিছুটা হলো সহজ। সানাই তার মামির সাথে রাতের কথা খুলে বলল। মিতা বেগম বলেন, এরকম বাচ্চামো করা তোর একদম ঠিক হয়নি। জোর করে সংসার হয় না, সংসার করার জন্য মনের মিল থাকতে হয়। তুই তো জানিস জাইন কেমন, ও তোকে বোন ছাড়া অন্য কোনোভাবে মেনে নেবে না। জানিসই তো একডোকা ছেলেটা আমার। জাহিন এখন কোথায়? রুমেও তো নেই। সকাল সকাল কোথায় বের হয়েছে আম্মি? ওর ফেরা আর বের হওয়ার কোনোটারই কোনো ঠিক ঠিকানা নেই। আই, আমরা দুজন নাস্তা সেরে ফেলি। নয়না বাসে এসে টেনে টুনে হিজাব খুলে সোফায় ছুঁড়ে মারল। ইচ্ছে করছে জিয়ানের মাথা চিবিয়ে খেতে, তাহলে হয়তো মেজাজ একটু ঠান্ডা হতো। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে ঢকঢক করে গিলছে। জাহানার বেগম হাত থেকে ঠান্ডা পানির বোতল কেড়ে নিয়ে বলে। নয়না জোরে নিঃশ্বাস ছেড়ে বলে, আম্মু আমার জন্য ছেলে দেখো তো, বিয়ে করবো আমি। নয়না যেতে যেতে উচ্চ আওয়াজে বলে, বিয়ে কিন্তু আমি করবই, ওই ড্রাইভারের সাথে আমি কিছুতেই থাকবো না, শালা একটা হিটলার। জাহানারা বেগম মনে মনে বলে। নয়না রুমে এসে পায়চারি করতে লাগলো। না, কিছুতেই সে স্থির হতে পারছে না। এভাবে কেউ মিথ্যা বলে? এর জন্যই লীলাঞ্জনা আপি পালিয়ে গেছে। সে পালিয়ে বেঁচে গেছে, আমাকে ফাঁসিয়ে দিয়ে গেছে। মোবাইল হাতে উঠিয়ে নিয়ে কল করলো জিয়ানকে। পরপর কয়েকবার কল করে যাচ্ছে, ওপাশ থেকে একই কথা বলছে, নাম্বার আনরিচেবল। রেগে মোবাইল বেডে ছুঁড়ে মারল। ড্রেস নিয়ে সোজা চলে গেল ওয়াশরুমে। বাথটবে হালকা উষ্ণ পানিতে নিজেকে ডুবিয়ে রাখলো। একটু পরপর মাথা বের করে শ্বাস নিচ্ছে। কিছুক্ষণ পর পুরো মাথা বাইরে বের করে জোরে নিঃশ্বাস নিল। রাগ কিছুটা কমেছে।
ড্রেস চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়ালো। কোমর ছাড়িয়ে হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো। এখন তার বিরক্ত লাগছে চুলগুলোকে। ডয়ের থেকে কেচি বের করলো। আজ সে তার শখের চুলগুলো কেটে ফেলবে। জাহানারা বেগম এসে দ্রুত নয়নার হাত থেকে কাঁচি নিয়ে বলে, জানি না আম্মু, আমার কিছু ভালো লাগছে না। না আম্মু, আমার খেতে ইচ্ছে নেই। না, আমার খাওয়ার মুড নেই। নয়না জাহানারা বেগমকে জড়িয়ে ধরে বলে, আম্মু, আমরা কি পরীক্ষার পর ভ্রমণে যেতে পারি? আচ্ছা, কথা দিচ্ছ কিন্তু? নয়না চুপচাপ বসলো না। পায়চারি করছে আর জিয়ানকে কল করে যাচ্ছে, সাথে মনে মনে অগণিতিক গালিতেও দিচ্ছে। লীলাঞ্জনা গেটের বাহিরে এসে বলে, আপনাকে ধন্যবাদ আমাকে নতুন করে পথ দেখানোর জন্য। জীবন অনেক মূল্যবান। সেই জীবনকে নিজের হাতে হত্যা করলে দ্বিতীয়বার আর ফিরে পাওয়া যায় না। আমরা চাইলেও জীবনের ভুলগুলোকে শুধরে নিয়ে জীবনটাকে সাজিয়ে নিতে পারি। যদিও তা সহজ নয়, তবে কঠিনও নয়। জীবনের কিছু ভুল এমন থাকে যা কখনো শুধরে নেওয়া যায় না। সেই একটা ভুল সারা জীবন আমাদের বয়ে বেড়াতে হয়। জীবনটা আসলে আমরা নিজেরাই নষ্ট করি। ছাড়ুন এইসব। এটা বলুন, আপনার নাম কি? আমার নাম আহিয়ান হাসান অন্তর। নীলাঞ্জনা। কিছু মনে না করলে আপনাকে এগিয়ে দিয়ে আসতে পারি? মন্দ হয় না। অন্তর ড্রাইভ করছে, লীলাঞ্জনা পাশের সিটে বসা। অন্তর হঠাৎ বলল, জানি না কেন, কিন্তু আপনাকে পরিচিত মনে হচ্ছে। এই শহরের মানুষ হয়তো কোনো রাস্তার মোড়ে আমাদের রাস্তার বদলে সময় দেখা হয়েছিল। আপনি সুইসাইড কেন করতে যাচ্ছিলেন? যার জন্য সব ছেড়েছি সে আমাকে না, আমার দেহটাকে ভালোবাসছে। আচ্ছা, ছেলে মানুষ কেন বোঝে না নারীর মন পেলে তার জন্য সে নারীর দুনিয়ার স্বর্গ সাজিয়ে দিতে পারে, অথচ পুরুষের কেবল নারীর দেহের প্রতি মোহ। সব পুরুষেরাই এক নয়। ভালোবাসা এই যুগে বাগান বিলাস ফুলের মতো, সবাই তার সৌন্দর্য আটকে গভীরভাবে, এরপর ধীরে ধীরে তার ঝরে পড়ে যায়। মোহ আর ভালোবাসার মধ্যে মানুষ মোহকে ভালোবাসে, মনে করে সামনে এগিয়ে যায়। এখানেই থামুন, আমার বাসা চলে এসেছে। তালুকদার ম্যানশনের সামনে এসে থমকে দাঁড়ালো লীলাঞ্জনা। কোন মুখে দাঁড়াবে সে? তাকে কি ঠাঁই দিবে পরিবার, নাকি দূর দূর করে তাড়িয়ে দিবে? অন্তর পেছন থেকে বলে, সামনে যাওয়ার পথ কঠিন হলেও এগিয়ে যাওয়ার পথে পিছু ফিরতে নেই। সব প্রতিকূলতা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। লীলাঞ্জনা বাসে এসে কলিং বেল দিল। জাহানারা বেগম তখন বিরিয়ানি দমে দিচ্ছিলেন। কলিং বেলের আওয়াজ শুনে বলে, সার্ভেন্ট দরজা খুলে দিয়ে চিৎকার করে বলে, বড়াম্মা দেন কেডাইছে। জাহানারা বেগম ছুটে আসলেন ড্রয়িং রুমে। লীলাঞ্জনাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে। লীলাঞ্জনা জাহানার বেগমের পায়ের কাছে বসে বলে, বড় আম্মু, আমাকে ফিরিয়ে দিও না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে একটু ঠাঁই দাও বড় আম্মু। দীর্ঘ 13 ঘন্টা জার্নির পরে জিয়ান নিজের রেস্ট রুমে ঢুকে ড্রেস খুলে 3 কোয়ার্টার পরে শুয়ে পড়ল। কখন চোখ দুটো লেগে গেছে তার ইয়াত্তা নেই। যখন চোখ খুলল তখন উঠে দেখে অনেক সময় পার হয়ে গেছে। নিজের মোবাইল ওপেন করতে চমকে উঠল জিয়ান। 900 মিসড কল, সাথে শখানেক টেক্সট। শয়তান ড্রাইভার, লুচ্চা ড্রাইভার, ড্রেভিল ড্রাইভার, হিটলার ড্রাইভার, মেয়েবাজ ড্রাইভার। আরও কত আজে বাজে টেক্সট। এসব দেখে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। 7-5 না ভেবে কল ব্যাক করলো। নয়না সাথে সাথে কল রিসিভ করলো। মুখ ফুলিয়ে রেখে অন্যদিকে তাকিয়ে আছে। জিয়ান কাশি দিয়ে বলে, আমি কি দেখতে এতই খারাপ? আমার দিকে তাকানো যায় না? না, যায় না। আগে জামা কাপড় পরেন, তারপর তাকাতে বলেন। বডি বানিয়েছেন আর ভাবছেন সব মেয়েরা আপনার বডি দেখে প্রেমে পড়ে যাবে। জিয়ান কমফোর্টার টেনে গলা অবধি টেনে তুলল। এবার বলো তো, বাংলাদেশের নাম করার প্লেবয় কেন বানিয়েছে আমাকে? সোজা কথা সোজা উত্তর দিবেন। একটুও বাঁকা উত্তর দিলে না আপনার 13টা বাজিয়ে ফেলবো। আচ্ছা, একদম বরাবর উত্তর দেব। আপনি সিগারেট খান? অভ্যাস নেই, তাই মাঝে মাঝে খাই। আরে জানো না, সিগারেট খেলে বুদ্ধি বাড়ে। বাজে কথা রেখে বলুন তো, সামনের বাটন খোলা রেখে শার্ট পরেন আপনি? মাঝে মাঝে দেশে থাকলে পড়ি, গরমের সময়। কোচি মেয়েদের সাথে ফ্লার্ট করেন?
আগে তো করতাম না, এখন করি। জিয়ানের দুষ্টুমি মাখা কথাই আরেকজন ভুল বুঝে রেগে বোম হয়ে যাচ্ছে, সে বিষয়ে বেচারা বেখবর। আর কিছু জানতে চান প্রিন্সেস সোনায়না? নয়নার চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। রাগলে নয়নার চোখে অশ্রু টলমল করে, রাগী কণ্ঠে বলে, আমার ইচ্ছে করছে আপনাকে থেতো করে স্যুপ করে রান্না করে খেতে, তবেই যদি আমার মাথাটা একটু ঠান্ডা হয়। বাহ, মাস্টার শেফ সোনায়না চৌধুরী মানুষের স্যুপ বানাবে? মানুষের না, আপনার স্যুপ বানাবো। তো আমি কি? আপনি ড্রাইভার। বলে খট করে কল কেটে দিল, মোবাইল সুইচ অফ করে দিল। রাগে কি করবে বুঝতে পারছে না। কি অশুভ লোক, কচি মেয়েদের ইভটিজিং করে আর তা আবার বুক ফুলিয়ে বলছে নির্লজ্জ লোক। জিয়ান ফোনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, এই পাগলি মেয়ের আবার কি হলো? এই নিব্বা বউকে নিয়ে যদি সংসার করতে হয়, আমার অবস্থা বেহাল হয়ে যাবে। জিয়ান উঠে বসলো, টেলিফোন কল করে খাবার অর্ডার করলো, নিজে উঠে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে 1 তালাক 2 তালাক 100 তালাক। টেক্সট দেখে জিয়ান উচ্চস্বরে হেসে ফেলল। মান্নাত ক্লাস শেষ করে একটা হাওয়াই মিঠাই কিনে সেটা খেতে খেতে আসছিল। চোখে মোটা ফ্রেমে চশমা, গায়ে জানালার পর্দার মতো একটা ড্রেস। মান্নাতের চোখ আটকে গেল এক বাসার দোতলার বারান্দায়। মান্নাত ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে বারান্দায় দাঁড়িয়ে গিটার বাজানো ছেলেটার দিকে। জাহিন বারান্দায় দাঁড়িয়ে টুংটাং করে গিটারের সুর তুলছিল। সেদিন দেখা হয়েছিল, আজও পারেনি কিছুই বলতে যে তোমায়। হঠাৎ রাস্তায় চোখ যেতেই ভুরু কুঁচকে নিজের রুমে চলে গেল। মান্নাত নিজের দিকে তাকিয়ে বলে, হিটলার বাপের জন্য এ জন্মে প্রেম হবে না, নিশ্চয়ই আমাকে পাগল ভেবে চলে গেছে। জাহিন রুমে ঢুকে দেখে শায়না দাঁড়িয়ে আছে। তোর কি সমস্যা? তুই জানিস না প্রাপ্তবয়স্ক ছেলের রুমে হুট করে চলে আসা ব্যাড ম্যানার্স। জাহিন, আই লাভ ইউ। আই লাভ ইউ টু ডিয়ার বনু। এটা ঠিক না জাহিন, আমি তোকে চাইয়ার নজরে দেখি। আমি তোকে বোনের নজরে দেখি। যা সর, এখন রুম থেকে বের হ, আমি আমার গার্লফ্রেন্ডকে কল করব। জিয়ান বুঝতে পারলো না মেয়েটার হঠাৎ কি হয়েছে। হঠাৎ রেগে যাওয়ার কি হলো? মাঝে মাঝে সিগারেট খেয়ে এটার জন্য রাখলো, নাকি শার্টের বাটন করে রাখার জন্য, নাকি শেষে মজা করে যে কথাটা বললাম সেটার জন্য? বাচ্চা মেয়ে বুঝলো না আমি তাকেই মিন করে বলেছে। জিয়ান খাবার খেয়ে নিজের মোবাইল থেকে পরপর কতগুলো পিক সেন্ড করলো নয়নাকে, সাথে দুটো ভিডিও। নয়নার ইচ্ছে করছে জিয়ানকে আলু ভর্তা বানাতে। মোবাইলের নোটিফিকেশন কানে আসতে চেক না করেই মোবাইল সুইচ অফ করে দিল। লম্বা লম্বা পা ফেলে ড্রয়িং রুমে আসতেই অবাক হলো, লীলাঞ্জনা বসে আছে তার মায়ের পায়ের কাছে। নয়না দরজায় হেলান দিয়ে তাকিয়ে আছে নির্বাক দৃষ্টিতে। আশ্চর্য, তার এত রাগ লাগছে কেন লীলাঞ্জনাকে দেখে? লীলাঞ্জনা নয়নার দিকে তাকিয়ে উঠে ছুটে আসলো নয়নার কাছে। নয়নাকে জড়িয়ে ধরে বলে, ভালো আছিস নয়ন? লীলাঞ্জনার সাথে খুব ভালো বন্ডিং ছিল এক সময়, কিন্তু আজ হঠাৎ তাকে সহ্য না হওয়ার কারণ নয়না ঠিক খুঁজে পেল না। কেন ইচ্ছে করছে নয়নাকে ধাক্কা দিয়ে তার কাছ থেকে সরিয়ে দিতে। মনে মনে নিজেকে সংযত করে বলে, তোমার বর কই? লীলাঞ্জনা করুণ স্বরে বলে, সবার কপালে বর সুখ থাকে না নয়ন, আমিও অভাগা, যার জন্য সব ছেড়েছি সে আমার মূল্য বুঝেনি। পরিবারের ভালোবাসা যারা উপেক্ষা করে তাদের কপালে সহজে ভালোবাসা জোটে না, আর কাউকে ঠকিয়ে সুখী হওয়া তো অসম্ভব। দরজা খোলা ছিল। লীলাঞ্জনা আসার পর আর লাগানো হয়নি। লাবিব হুট করে ঝড়ের বেগে দরজা দিয়ে প্রবেশ করে লীলাঞ্জনাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলে, কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? আমি কাল সারাদিন পাগলের মতো খুঁজেছি তোমায়। তুমি বাড়িতে ফিরে আসবে, আমাকে বলবে তো? নীলাঞ্জনা লাবিবের এই রূপ দেখে অবাক হলো না। এই কয়দিনে লাবিবের সম্পর্কে তার যে বোঝা হয়ে গেছে। নীলাঞ্জনা লাবিবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, ডোন্ট টাচ, প্লিজ লিভ। জাহানারা বেগম কঠোর কণ্ঠে বলল। লাবিব দূরে সরে দাঁড়ালো। জাহানারা বেগমকে সালাম দিয়ে বলে, আম্মা, আমাদের ক্ষমা করে আপন করে নেওয়া যায় না? লীলাঞ্জনা লাবিবের হাত ধরে টেনে দরজার বাইরে বের করে দিয়ে বলে, দ্বিতীয়বার এই চৌখাটে আসবে না। তোমার সাথে আমার সম্পর্ক পরশু রাতেই শেষ হয়ে গেছে। আমার শরীর দরকার, তো টাকা খরচ করলে এ শহরে আশা করি তোমার শরীরের অভাব হবে না।
কথা শেষ করে ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে বসে কান্না করতে লাগলো। নয়না চলে এসেছে রুমে, এসে নিজের মোবাইল অন করে কান্নারত ভিডিও করলো নিজের, এরপর সেন্ড করলো জিয়ানকে। কেন হঠাৎ মন বলছে জিয়ানকে জড়িয়ে ধরতে। নয়না মনে মনে বলে, আপনি পাইলট না হলে তাতে কি? আমাকে সত্যি তো বলতে পারতেন। আপনি মেয়ে বা যেটা আমি কি করে মেনে নিব? গুনে গুনে 1.5 ঘন্টা পর জিয়ানের ফোনে নোটিফিকেশন আসলো। জিয়ান দ্রুত মোবাইল হাতে নিল। নয়নার কান্নারত ভিডিও দেখে হঠাৎ করে হৃদয়ে আঘাত অনুভব হলো। সাথে সাথে ভিডিও কল করলো। ষোড়শী বালিকা কল রিসিভ করো কান্না করছে, তার চোখ দুটো থেকে যেন প্রবল বেগে বর্ষণ হচ্ছে। এই পাগলি, এইভাবে কান্না করছে কেন? তুমি কি জানো তোমার আখি পল্লব থেকে ঝড়ের প্রতিফোটা অশ্রুবিন্দু কারো হৃদয় রক্তক্ষরণ বইয়ে দিচ্ছে? কোনো কথা বের হচ্ছে না মুখ থেকে। কান্না করতে করতে হিসকি তুলে ফেলেছে। আমার প্রতি দয়া করো প্লিজ, কান্না করো না। এই কান ধরছে, আর কোনোদিন সিগারেট খাবো না। বাটন খোলাটা কি শার্ট পরবো না। কোনো মেয়েকে লাইন মারা তো দূর, কোনো মেয়ের দিকে ফিরও তাকাবো না। নয়না কোনো মতে বলল, আপনি কি সত্যি আমায় ছেড়ে দেবেন? আমি কি নীলাঞ্জনা আপি সে দেখতে খারাপ? জিয়ান নয়নার দিকে গভীর দৃষ্টিতে তাকালো, কোমল স্বরে বলল, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণী। তোমার চোখ, তোমার চাহনি, তোমার হাসি, তোমার কথা বলার পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয়। তুমি ইচ্ছেমতী, তুমি মায়াবতী, তুমি লাজুকলতা, তুমি সরলতার প্রতিমা। চোখে জলটুকু মুছে নাও রাঙা বউ। নয়নার কান্নার গতি কিছুটা কমেছে। মনের মধ্যে কেমন অদ্ভুত এক অসুখ ডাক দিচ্ছে। এই অসুখের নাম প্রেম নয় তো? এই শুনছো আমার কথা ময়না পাখি? নয়না অস্পষ্ট স্বরে বলল, আমাকে সান্ত্বনার বাণী শোনাচ্ছেন? আমি কিন্তু অতটাও অবুঝ না। তোমার চোখের জল কারো হৃদয়ের ভূমিকম্প, জলটুকু মুছে নাও। নয়না হাতের উল্টো পিঠে চোখের জল মুছে নিল। খুব করে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আমাকে আপনি মিথ্যে কেন বলে দূরে সরাচ্ছেন? আপনি তো হাতের নাগালেই, তবুও কেন দূরে? এই জাদুকরি কন্যা, কিছু তো বলো। নয়না ছোট্ট করে কিছু কাব্যিক লাইন বলতে শুরু করলো। তুমি হাসো আমি দেখি, হয়তো মনে মনে ভাবো বড্ড বোকা আমি। আমি বুঝি, আমি অনুভব করি তোমার বদলে যাওয়ার সত্তাকে, তবু প্রকাশ করতে ভয় হয়। এটুকু তোমাকে কাছে পাওয়ার লোভে। আমি জানি আমার মনে আমি আর নেই, তবুও তোমার মিথ্যে আশায় ঘর বানাই নানা রঙে। এত সুন্দর উপস্থাপনা, মন ভালো করার টেকনিক। সোনবী রঙ্গনা, তোমার এখন প্রেম করার বয়স না। চোখে মুখে পানি দিয়ে পড়তে বসো। আর 3 দিন পর তোমার পরীক্ষা। তোমার সাথে আমার কথা হবে প্রথম এক্সামের পরে। তখন তোমার সব কথা শুনবো, সব প্রশ্নের উত্তর দেব, যা যা জানতে চাও সব। আপনি বড্ড নিষ্ঠুর। একটু ভালো না আপনি। আমি জানি। মিথ্যেবাদী। তারপর? পৃথিবীর সবচেয়ে বাজে পুরুষ। মানলাম, তারপর? বলবো না। আর আপনি মজা নিচ্ছেন? আমার এত সাহস আছে? লীলাঞ্জনাকে রুমে ঢুকতে দেখে খট করে কল কেটে দিল নয়না। জিয়ান টেক্সট করলো, তোমার ভাষার সব গালি আমার জন্য। তুমি যা যা বলবে তাই আমি। এবার পড়তে বসো, এক্সাম ভালো হতে হবে মরার মা। নয়না রিপ্লাই করলো না, ডাটা অফ করে মোবাইল রেখে দিল। লীলাঞ্জনা জিজ্ঞেস করলো, কার সাথে কথা বলছিস? মোবাইলটা কার? এটা আমার মোবাইল, প্লেন ড্রাইভার গিফট করেছে। জিয়ান তোকে মেনে নিয়েছে? সেসব তোমাকে কেন বলবো? আমি কি তোর এতটাই পর হয়ে গেলাম? রাতের বেলা ফুচকা খেতে বের হয়েছে মান্নাত, সাথে তার মা। ফুচকা খেতে খেতে চোখ গেল সামনের দিকে। কয়েকজন ছেলে গোল হয়ে বসে আছে, একজন গান গাইছে। তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি। মান্নাত উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছিল। হঠাৎ সামনের ছেলেটার চোখে চোখ পড়ল। দ্বিতীয়বারের মতো 4 চোখের মিলন ঘটল। মান্নাত 7-5 না ভেবে চোখ টিপ মারল। জিহান বেশ অবাক হলো, মনে মনে বলে, কি দিন আসলো, আজকাল মেয়েরা ফ্লার্ট করে। জিয়ান আরেকটু ভালো করে তাকালো। এটা তো ওই দিন রাতের যে ভিডিও করেছিল সেই মেয়েটা। জিয়ান গিটার অন্তরের হাতে দিয়ে সামনের দিকে এগিয়ে আসলো। মান্নাত কিছুটা ঘাবড়ে গেল। এদিক সেদিক তাকিয়ে পেছনে ঘুরিয়ে নিজের মাকে খুঁজতে লাগলো। উফ আম্মু, এখন আবার কি দেখতে গেল? কই গেল? জাহিন সামনের দিকে এগিয়ে আসছে, মান্নাত পিছনে পিছিয়ে যাচ্ছে। হঠাৎ জাহিন মান্নাতের হাত ধরে বলে,
এত ভয় নিয়ে ফ্লার্ট করছিলেন, হাত না ধরলে তো আরেক ছেলের উপরে পড়তেন। মান্নাতে হৃৎপিণ্ড মনে হচ্ছে এখনই বেরিয়ে আসবে। জাহিন মান্নাতকে সোজা করে দাঁড় করিয়ে বলে, রাস্তাঘাটে ছেলেদের ইফটিজিং কোনো ভদ্র ঘরের মেয়েরা করে না। মান্নাত চোখ বন্ধ করে বলে, আই লাভ ইউ। নয়না আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি করছে আর মিটিমিটি হাসছে। বারবার যেন তার কানে রাঙ্গা বউ শব্দটা বাড়ি খাচ্ছে। ষোড়শী হৃদয়ের প্রেম ভয়ঙ্কর, তা কেবল প্রেম না, প্রথম অনুভূতি। হৃদয়ে দরজা খুলে কারোর উপস্থিতি। লম্বা চুলগুলো সম্পূর্ণ না আশ্রে বেডে এসে বসলো। তার এখন ইচ্ছে করছে নাচতে। গান খুঁজতে লাগলো। মন মতো গান না পেলে নাচ জমে না। নাচটা তো ভেতর থেকে আসতে হবে। নয়না উকিঝুঁকি দিচ্ছে না, লীলাঞ্জনাকে কোথাও দেখতে পেল না। দরজা বন্ধ করে সাউন্ড বক্সে গান ছেড়ে নাচ শুরু করতেই নয়নার ফোনটা সশব্দে বেজে উঠল। বিরক্তি নিয়ে মোবাইলটা হাতে তুলে বলে, এই সময় আবার কার ডিস্টার্ব করতে হলো? স্ক্রিনে তাকাতেই নয়নার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সাথে সাথেই রিসিভ করেই বলে, কে যেন বলেছিল প্রথম এক্সামের পর কথা হবে। কারণ অস্ত্র শিখতে নয়ন দেখার পর মনটা আঁকাপাকা করছিল, তার মনটাকে বোঝাতে অক্ষম হয়ে কল দিলাম। জিয়ান নয়নার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে বলে, মেয়েদের মন বোঝা নয় নয় সোজা। হঠাৎ অমাবস্যা, হঠাৎ জ্যোৎস্না। এভাবে তাকিয়ে কি দেখছেন? একটু আগে না কাজ ছেলে ফুটেছে, আর এখন যেন দাঁত দিয়ে মুক্ত চড়ছে। আপনার জন্য কি সারাক্ষণ কান্না করব? সারাক্ষণ তো দূরের কথা, আমার জন্য কখনো কান্না করবে না। চোখের পানি আমার সহ্য হয় না। কিন্তু আমি তো কোনো কারণে কান্না শুরু করলে পাক্কা 1.5-2 ঘন্টা কান্না করি। তারপর আয়নার দিকে তাকিয়ে দেখি কান্না করে কেমন লাগছে আমায়। জিয়ান অট্টহাসি দিয়ে বলে, আমি তোমাকে পাগল ভাবতাম, আজ কনফার্ম হলো। ফোন রাখুন তো, এখন নাচবো আমি। জিয়ান চোখ বড় বড় করে বলে, তুমি নাচতে পারো? জিয়ানের কথাই ভুরু কুঁচকে নয়না বলে, নাচতে পারি মানে? আমার নাচ দেখলে আপনি নোরা ফাতিহির নাচ ভুলে যাবেন। না, এ আমি বিশ্বাস করি না। নয়না রাগে নাচা শুরু করলো। এক পাগলিকে রাগিয়ে দিয়ে মোবাইলের অপর পাশের ব্যক্তিটা মুগ্ধ নয়নে নাচ দেখতে ব্যস্ত। নয়নার হঠাৎ চোখ আটকালো জিয়ানের উপর, সাথে সাথে থেমে গেল। জিয়ান এখনো যেন আটকে আছে তার রাঙ্গা বইয়ের নৃত্যে। এই যে মিস্টার প্লেন ড্রাইভার, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে নজর দিচ্ছেন কেন? হ্যাঁ, আমার জিনিস আমার নজর, আমি দেবো না তো কে দেবে? আপনার জিনিস মানে? জিয়ান বুঝতে পারলো হুঁশ হারিয়ে ভুল করে ফেলেছে। আমারই তো। মোবাইলটা কে কিনে দিয়েছে? কিনে দিলেও কি, এটার মালিক এখন আমি। তোর মালিক তো আমি। ইস, শখ কত! বহুত শখ সুইটহার্ট। এই মুহূর্তে শখ হচ্ছে তোমার গলার নিচের কালো তেলটাকে আমার ঠোঁটের উষ্ণ ছোঁয়া দেওয়ার। নয়না ওড়না টেনে তিলটা ঢেকে বলে, মুখে আটকায় না কিছু? কি বললো আটকায় না? কত কিছু তো আটকে রাখে। তুমি 16 বছরের পুঁটি মাছ বলে। শুনেন মিস্টার জিয়ান রেজা চৌধুরী, আমি সুনয়না তালুকদার। বয়স আমার সবে 16, তবে বিয়ে হলে আমার একটা বাচ্চাও থাকতো। নিজে এক বাচ্চা, আবার আসছে বাচ্চা থাকতো। এই তোমার তো ডার্টি মাইন্ড জানা ছিল না তো? স্যার, আপনার সাথে কথাই বলবো না। রাঙাবো তোমার জন্য একদম পারফেক্ট শব্দ। আমি সিঙ্গেল, এসব বউটো আমায় কইবেন না, কইয়া দিলাম। আইসে আমার সিঙ্গেল চেমরি, হার্দিক বাসু সেরে সে আবার সিঙ্গেল। নয়না দাঁত কিরমির করে বলে, আপনাকে কিন্তু কামড় দেব। কাম অন বেব, কোথায় কোথায় কামড় দেবা? দাও, আমি রেডি তোমার কামড় খেতে। ইস, এত কিউট বউয়ের কামড় খাবো ভাবতে কেমন কেমন ফিল হচ্ছে। অসভ্য ড্রাইভার, একদম চুপ করুন, নয়তো থুথু দিয়ে দৌড় দিব। জিয়ান চোখ টিপে বলে, বুড়ো বয়সে আমার কুয়ারার গোটা তুমি ছাপ দিলে আমি তোমার আঁচল মুছে নেব। লীলাঞ্জনা ওয়াশরুম থেকে বের হয়ে বলে, নয়ন কইরে, আমাকে একটা তোয়ালে দে তো। জিয়ান লীলাঞ্জনার কণ্ঠ শুনেই চিনে ফেল। এতদিন পর সেই চিরচেনা কণ্ঠধ্বনি কর্ণকুহরে পৌঁছাতে জিয়ানের জল শক্ত হয়ে গেল। হাস্যোজ্জ্বল চেহারা রক্তিম বর্ণ ধারণ করল, চোখ থেকে যেন অগ্নি ঝরবে। নয়না কিছু বলার আগেই জিয়ান বলে, তো রুমে এই মেয়ে কি করে? কেন জায়গা দিয়েছিস ওকে? তোদের বাসায় রুমের অভাব? আজকে তুই আমার বাসায় চলে যাবে, এর আগে তোর সাথে আমার কোনো কথা নেই। জিয়ান নয়নাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের ফোনটা ছুঁড়ে মারল ফ্লোরে। সাথে সাথে এই ফোনটা ভেঙে ফ্লোরে পড়ে রইল। নয়না কান্না করছে, নয়নার শরীর কাঁপছে।
ঠিক এই রূপটা সে আরও একবার দেখেছে। নয়না চিৎকার করতে চাইছে, কিন্তু তার মুখ থেকে শব্দ আসছে না। প্যানিক অ্যাটাক করেছে নয়নার। লীলাঞ্জনা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নয়নার হাত পা কাঁপছে, চোখ থেকে অনবরত অশ্রু ঝরছে। লীলাঞ্জনা নয়নাকে জড়িয়ে ধরে বলে, নয়ন তোর কি হয়েছে বল আমাকে, বোন আমায়। নয়না কিছু বলতে পারছে না। লীলাঞ্জনা আঁকড়ে ধরে আছে। সেদিন রাতে দৃশ্যগুলো চোখের সামনে ভাসতে লাগলো। ধীরে ধীরে নয়নার চারপাশ অন্ধকার হয়ে গেল। অনিকেত আজ খুব বিরক্ত। এই হসপিটালে বসার পর চেম্বারে বসাটা তার কাছে মহাবিরক্তের কাজ, কিন্তু টাকার তো দরকার আছে জীবনে। একটা রোগী দেখলে 700 টাকা ভিজিট, এই ইনকাম তো কোনো ডাক্তার মিস করতে চাইবে না। হাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11টা ছুঁই ছুঁই। ইচ্ছে করছে সব রেখে পালাতে। এটাই শেষ রোগী আজকের, 50 নাম্বার সিরিয়াল। রোগী এসে বসে আছে। অনিকেত এতক্ষণ চোখ বন্ধ করে রেখেছিল, মাত্রই চোখ খুলে বলে, আপনি? ডাক্তার, আমার হৃদয় ব্যথা। আপনি তো কার্ডিওলজি ডাক্তার, আমার হার্টের রোগ ঠিক করে দিন। শায়নার কথা শুনে অনিকেত বলে, আপনার কাছে কি এই কৌতুক মনে হচ্ছে? সকাল 8টায় বের হয়েছি, এখন পর্যন্ত ঠিকমতো শ্বাস নিতে পারিনি, আর আপনি 3 ঘন্টা ধরে এই আজাইরে আলাপ করার জন্য বসেছিলেন। আপনার মতো রসিক মানুষ রাগও করতে পারে? অনিকেত গায়ে কোট পরতে পরতে বলে। আমি এখন বের হব। শায়না অনিকেতের পেছন পেছন বের হয়ে বলে, আপনার বউ নেই, আমার বর নেই, আমাদের মধ্যে কত মিল, তাই না? মিল নেই? আপনার বাবা মা সব আছে, আমার 3 কুলে কেউ নেই, একা হলো কি করে? বিয়ে করবেন আমায়? অনিকেত থমকে দাঁড়ালো। রিক্সা ডেকে শায়নাকে উঠতে ইশারা করলো। শায়না উঠে বসতেই অনিকেত রিক্সাওয়ালা মামাকে বলে, মামা, এনাকে বাসায় পৌঁছে দেবেন? শায়না দ্রুত নেমে অনিকেতের হাত ধরে বলে, এই রাতে একা কি করে যাব? দয়া মায়া নেই নাকি? হাত ছাড়েন আমার। শরীর আমার বউয়ের জন্য সংরক্ষিত হয়, এখানে টাচ করা অন্য নারীর জন্য অবৈধ। মান্নাত চোখ বন্ধ করে বলে, আই লাভ ইউ। জাহিন অবাক হলো না। মেয়ে মানুষ নার্ভাস হয়ে গেলে ভুলভাল কাজ করে বসে। জাহিন একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলে, আপনার মাথায় পানি ঢেলে মাথা ঠান্ডা করুন, নয়তো পাগল ভেবে মানুষ আপনাকে মারবে। মান্নাত চোখ খুললো, আবার বলল, আমার আপনাকে ভাল লাগছে, ম্যারি মি। জাহিন মান্নাতের দিকে তাকিয়ে বলে, বয়স কত তোমার? সর্বোচ্চ 17 কিংবা 18। এর মধ্যে মান্নাতের মা এসে বলে, এখানে কি হচ্ছে? জাহিন প্রস্থান করতে করতে বলে, আপনার মেয়ের মাথায় সমস্যা, রাস্তাঘাটে তাকে একা ছাড়বেন না আন্টি। মান্নাত ভয়ে চুপসে গেল। এই রে, এবার আর রক্ষে নেই। মিনমিন করে বলে, আসলে আম্মু হয়েছে কি জানো? আমি কিছু জানতে চাই না, বাসায় চল, আজ বোঝাবো কত ধানে কত চাল। আমি তো বুঝি আম্মু, যতটুকু ধান চাল তো ততটুকুই হবে। মান্নাত জিহ্বায় কামড় বসালো। ভুল টাইমে ভুল কথা বলে ফেলেছে। আজ বাসায় গেলে তুলকালাম হবে। জাহিন ফিরে আসতেই অন্তর বলে, তুই আবার কবে থেকে মেয়েদেরকে চেক আউট করছিস? সেদিন স্কুলে, আজ আবার রাস্তায়। চুপ কর শালা। জাহিন চৌধুরী মেয়েদের চেক আউট করে না, মেয়েরা জাহিন চৌধুরীকে চেক আউট করে। কতবার বলেছি শালা না, হুমন্দি বলবি। ঘাড়ের নিচে না খেতে চাইলে চল এখান থেকে। ছি, আমি মেয়ে না, তুই লেস। কবে হলি শালা? এবার তোর রক্ষা নেই। অন্তর দৌড় দিয়ে বলে, তুই সুযোগ পেলেই আমাকে হেনস্থা করিস। আজ দেখ কেমন লাগে। তোরে একবার পাই, তোরে ঠিক জায়গায় কিক মেরে তোর পরবর্তী প্রজন্ম অন্ধকার করে দেব। চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলো নয়না। তার পায়ের কাছে বসে আছে জাহানারা বেগম। নয়নার জ্ঞান ফিরেছে এটা দেখেই দ্রুত সামনে এগিয়ে এসে নয়নার মাথায় হাত বুলিয়ে বলে, নয়নার চোখে অশ্রু টলমল করছে। ইচ্ছে করছে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে। নার্স এসে বলল, একটু সময় দিন, এখন কেউ রোগীকে ডিস্টার্ব করবেন না। নয়না পাশ ফিরতেই চোখ পড়ল মিতা বেগমের দিকে। এগিয়ে এসে নয়নার চোখের কোণে জমে থাকা অশ্রুটুকু মুছিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে বলেন, দ্রুত সুস্থ হয়ে যাও। নয়নার কেন যেন ইচ্ছে করছে না কারোর কথার উত্তর দিতে। রাতে নয়নাকে বাসায় আনা হয়েছে। নয়না জাহানারা বেগমের রুমে। একবারের জন্য নিজের মোবাইলটার খোঁজ করেনি। বালিশে হেলান দিয়ে বসে আছে। চোখ ভর্তি অশ্রু, মস্তিষ্ক ভর্তি টেনশন।
হঠাৎ মাহবুব তালুকদার এক গাদা লাল শাক নিয়ে রুমে ঢুকলেন। ফিল্মি স্টাইলে হাঁটু মুড়ে জাহানার বেগমের সামনে লাল শাকগুলো বাড়িয়ে দিয়ে বলে, হ্যাপি হাগ ডে। জাহানারা বেগম ভুরু কুচকে বলে। নয়না হাসছে। মাহবুব তালুকদারের হৃদয়ে যেন হাসছে। পৃথিবীতে তার একটা নারী যার চোখের কোনো অস্তুতার সহ্য হয় না, কিভাবে তার মুখে হাসি ফিরিয়ে আনবে, পৃথিবীর সব সুখ তার পায়ে এনে রাখবে, সেটাই যেন তার প্রধান কাজ। নয়না হাসি মুখে বলে, আম্মা, বাবা তোমায় এখনো কত ভালোবাসে দেখেছো? হাক ডেতে শাক নিয়ে আসছে। নয়নাকে দুপাশ থেকে দুজন জড়িয়ে ধরে মাথায় চুমু দিয়ে বলে। নয়না শুধু এই মানুষ দুটোর জন্য সেদিন বিয়েতে অমত করতে পারেনি। এদের ভালোবাসার কাছে তার সব কষ্ট, সব ত্যাগ তুচ্ছ। জানালার গ্রিল আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে জিয়ান। মোবাইলটা ভেঙে ফেলেছে। চোখ দুটো বন্ধ করলেই ভেসে উঠছে এক অসহায় নিষ্পাপ মুখশ্রী। জিয়ানের এখন সিগারেট প্রয়োজন, কিন্তু সিগারেট তার হাতে নাগালে নেই। জিয়ান বেডের উপর বসলো, চোখ বন্ধ করে বলে, সরি পাখি, আমি না চাইতে বারবার তোমার কোমরটিতে আঘাত করছে। আমি তোমার মায়া জড়িয়েছি খুব অল্প সময়। মায়াবতী, তোমার মায়া কাটবে কিনা জানি না, তবে আমি তোমার ভালোর জন্য আমাকে তোমার থেকে সরিয়ে নেব। আমি তোমার কষ্টের কারণ হতে চাই না, তবু আমি অপরাধী। তোমার ছোট্ট হৃদয়টাকে ক্ষত বিক্ষত করার অপরাধে। তোমার মতো নিষ্পাপ এই ফুলটাকে কলুষিত করেছে। আমাকে ক্ষমা করে দিও মায়াবতী। শাইনার পাশে অনিকেত চুপচাপ বসে আছে একই রিকশায়। অনিকেত বাস্তবতা বোঝে। সে জানে পৃথিবী কতটা কঠিন, বাবা মা না থাকলে দুনিয়া কত নির্মম। এই যে হার্টের ডাক্তার, আপনি হার্টের ডাক্তার হয়ে আমার হার্টের চিকিৎসা কেন করবেন না? তুমি না জাহিনকে ভালোবাসো? ভালো আমি এই জন্মে কাউকে এখনো বাসিনি, তবে জিয়ান আর জাহিন ভাইয়া আমার চাইল্ডহুড ক্রাশ। জিয়ান ভাইয়া রাগী, গম্ভীর, সবসময় পড়ালেখা আর পড়ালেখায় ডুবে থাকতো, তাই আমার পছন্দ ছিল জাহিন। ছোট থেকে ও কোনো বিষয়ে বেশি সিরিয়াস হয় না, সবসময় নিজের মন মর্জি মতো চলতো, তাই ভেবেছিলাম এরে বিয়ে করে আমিও মন মতো ঘুরতে পারবো। লাইফে সুদর্শন ছেলে আর টাকা দুটো একসাথে পেলে কেউ হাতছাড়া করতে চায়? আমার তো দুটোর একটাও নেই। আপনার আছে শুদ্ধ মন, পবিত্র দেহ। আপনি ওই দিন বলেছিলেন আপনার শরীর টাচ করতে না, কারণ এটা আপনার ভবিষ্যৎ বউয়ের আমানত। ব্যাস, আমি আপনার উপর ফিদা। বিয়ে করলে আপনাকেই করব। আর হ্যাঁ, যথেষ্ট সুন্দর আপনি, আর ডাক্তাররা আবার গরিবও হয়। আমাকে বোকা মনে হয় আপনার? অনিকেত শান্ত কণ্ঠে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি নিজেও জানি না আবার বাবা মা কি। এমন পিতৃ পরিচয়হীন ছেলের কাছে কোনো পরিবারই মেয়ে দিবে না। পরিবারের দিতে হবে কেন? মেয়ে নিজেই আপনার কাছে চলে আসবে। দূরত্ব ঠিক রেখে কথা বলুন। লাবিব বাসি আসতে তার বাবা তাকে বকাঝকা করলো, এরপর ঠান্ডা মাথায় ব্রেন ওয়াশ করলো। লাবিব বসে আছে একটা হোটেল রুমে সোফায়। তার নতুন গার্লফ্রেন্ড সোনিয়াকে নিয়ে এসেছে। সোনিয়া নিজে তাকে এখানে আসার অফার করেছে। লাবিব মনে মনে ভাবলো, এ মেয়ে বড়লোক হলে তো আর লীলাঞ্জনা বেবিকে ফিরিয়ে আনবো না। লাবিব সোনিয়ার হাতের উপর হাত রেখে বলে, বেবি ইউ আর সো বিউটিফুল। এই ড্রেসটা পরে আসো বেব। সোনিয়া এক চোখ টিপে বলে, ড্রেসের কি দরকার সোনা? বলে দুজন কাছাকাছি আসলো। হঠাৎ সোনিয়া একটা ছুরি বের করে লাবিবের গলায় ধরে বলে, শালা যা আছে বের কর, নয়তো এখানে তো লাশ ফেলে রাখবো। একদম শক্তি দেখানোর চেষ্টা করবি না, এখানে সব আমার লোক। গোটা এক সপ্তাহ কেটে গেছে। এর মধ্যে জিয়ান নয়নার কোনো যোগাযোগ হয়নি। হসপিটাল থেকে ফিরে নয়না লেখাপড়ায় ব্যস্ত হয়ে পড়েছে। সে যেন তার মনের সাথে যুদ্ধ করেই এইভাবে কাউকে ভুলে থাকার চেষ্টা করে যাচ্ছে। দুটো পরীক্ষা শেষ। মোবাইল বন্ধ করে আলমারির ডয়ারে রাখা, সেটা একবারের জন্য ধরেনি নয়না। এখন সূর্য অস্ত যাওয়ার সময়। নয়না বারান্দায় এসে দোলনায় বসলো। মাঝে এখানে বসে সে আনমনে কবিতা আবৃত্তি করে। সূর্য ধীরে ধীরে নিচের দিকে নামছে। নয়নার চোখ যেন ভিজে উঠছে অজানা কারণে। তার কেন মন খারাপ লাগছে, কেন না চাইতেও চোখ দুটো ভিজে উঠছে। মানুষ কি এত সহজে কারো মায়ায় আটকে যেতে পারে? কোনো মানুষকে কি এত সহজেই হৃদয়ে জায়গা দেওয়া যায়? আচ্ছা, আমরা কি নিজের ইচ্ছেতে কারো মায়ায় আবদ্ধ হতে পারি অথবা ভালোবাসতে পারি? হৃদয় তো মস্তিষ্কের মতো না যে এসব ভেবে চিন্তে করা যায়।
সে তো নিজের মতো চলে। মন আর মস্তিষ্কের দণ্ডে আমাদের কাকে প্রাধান্য দেওয়া উচিত? মন আর মস্তিষ্ক কেন আলাদা চলে? এসবের প্রশ্ন যেন নয়নাকে ঘিরে ধরেছে, অথচ উত্তর মেলাতে সে ব্যর্থ। সূর্যের রক্তিম ভাবাটুকু বিলুপ্ত হবার পথে। নয়না উঠে দাঁড়িয়ে আনমনে বলছে, আমি চাই না তুমি আমায় সূর্যের মতো ভালোবাসো, যার প্রখরতা বিলুপ্ত হয়ে যায় আধারে। আমি চাই না তুমি আমায় চাঁদের মতো ভালোবাসো, যার সৌন্দর্য হারিয়ে যায় দিনের আলোয়। আমি চাই তুমি আমায় আকাশের মতো ভালোবাসো, যে ক্ষণে ক্ষণে বদলাবে তবু ছেড়ে যাবে না, সবসময় স্থির থাকবে আমার পাশে। লীলাঞ্জনা পাশ থেকে বলে, বাহ, সুন্দর বলছিস তো। তা খুব ভালোবাসিস বুঝি? নয়না কোনো উত্তর না দিয়ে রুমে চলে আসলো। জায়নামাজ নিয়ে ফ্লোরে পেতে নামাজি দাঁড়িয়ে গেল। আর কোনো সময় নামাজ পড়ুক আর না পড়ুক, পরীক্ষার সময় নয়নার নামাজ যেন মিস হয় না। লীলাঞ্জনা হাসছে। ছোটবেলা থেকে নয়না এক্সামে নামাজি। লীলাঞ্জনা এক সপ্তাহ ধরে এ বাসায় কেউ তার খোঁজ নেয়নি। সে খাচ্ছে, ঘুমাচ্ছে, কেউ তাকে কিছুই জিজ্ঞেস করছে না, কাছে ডাকছে না, সবারই নীরবতা লীলাঞ্জনাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। নয়না চিৎকার করে বলে, আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার স্যাক্রিফাইস, আপনার হৃদয়ের ক্ষত, সব দিকে আপনি আর আপনি। স্বার্থপর মানুষ আপনি, নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পান না। আপনার এত কিছুর মধ্যে আমি কোথায়? আমার ক্ষত বিক্ষত হৃদয় একবারও আপনার দৃষ্টিতে পড়েনি, একবারও আপনার মন বলেনি আপনি অন্যায় করছেন আমার সাথে। আপনার এত কিছুর ভিড়ে ভিকটিম কার্ড প্লে করছি তো আমি। জিয়ান ধরফড়ি উঠে বসলো। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। বেডসাইড ল্যাম্প জ্বালিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল। তার মানে এসব স্বপ্ন ছিল। মোবাইল হাতে নিল। নতুন মোবাইল কিনেছে। মোবাইলের স্ক্রিনে তারিখ দেখে বলল, আজ একটা শব্দ আমাদের কথা হয় না। রোজ আমার তোমার কথা মনে পড়ে। তোমার কি আমার কথা মনে পড়ে না ষোড়শে? তোমার এক্সাম কেমন হচ্ছে জানা হলো না। আমি তোমাকে আমার করতে পারবো না। আমি তোমাকে মুক্ত করে দিব। তবুও চাই তুমি ভালো থাকো। আমি তোমার অপরাধী। তুমি কখনো আমার অপরাধ ক্ষমা করে আমাকে আপন করতে পারবে না। আমি বারবার তোমাকে হার্ট করেছি, বারবার তোমার কোমল হৃদয়ের গভীর আঘাতে জর্জরিত করেছে। ক্ষমা চাওয়ার ভাষাটুকু আমার কাছে নেই। আমি জানি তুমি ভালো কাউকে ডিজার্ভ করো, আমার মতো অপরাধী কেনা। মোবাইলের স্ক্রিনের আলো নিভে যাচ্ছে। জিয়ান আবার জ্বালাচ্ছে। সেখানে জলজল করছে তার ষোড়শী রমণীর হাস্যোজ্জ্বল মুখশ্রী। সূচনার কোমরে দুহাত গুজে বলে, এই তুই এখানে কি করিস? আবার গিটারও বাজাতে পারিস? জাহিন বেশ অবাক হলো। এটুকু পুচকে মেয়ে তাকে তুই করে কথা বলছে। এই যে দাদি আম্মা, সাহস তো ভালোই। এইটুকু সানাপোনা হয়ে জিরাফের মতো ছেলেকে তুই সম্বোধন? এই একদম আমাকে দাদি আম্মা বলবি না, বলে দিলাম। আমি সূচনা তালুকদার। বড় আম্মুকে বলে দিলে তোকে পিটানি দিবে। দারুণ এসে সূচনাকে ডেকে নিয়ে গেল। সূচনাকে নিতে গাড়ি চলে এসেছে। বাসে ফিরে দৌড়ে নয়নার রুমে গেল। কি রে ময়না, তুই সারাদিন পড়ার টেবিলে পড়ে থাকিস আর এদিকে তোর বর কি কি করে খবর রাখিস না? নয়না ভুরু কুচকে তাকালো সূচনার দিকে। এই তুই স্কুল থেকে এসেই আমার রুমে কেন এসেছিস? তোর বর স্কুলে গান গাইছিল, সাথে গিটারও বাজাচ্ছিল। তোর ফাউল কথা রেখে যা তো, আমার পড়তে দে, পরশু কেমিস্ট্রি এক্সাম আমার। এই কেমিস্ট্রি আবার কোনটা রে টয়না? আমারে কেউ পড়ায় না। তুই যাবি? তুই আমার সাথে যাবি? বিকালে স্কুলে অনুষ্ঠান, তোর বর গান গাইবে, শুনবি? নয়না কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে তোর সাথে যাব, কিন্তু এই কথাটা কাউকে বলবি না। বিকেলে নয়না ব্ল্যাক কালার আর সোনালি পাড়ের জামদানি শাড়ি পরল। চুলগুলো লম্বা হিজাবের আড়ালে লুকিয়ে ফেল। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। সূচনাকে সাথে নিয়ে গাড়িতে বসলো। নয়নাদের আসতে আসতে একটু দেরি হয়ে গেছে। স্কুলের গেট পার হয়ে কিছু দূর আসতেই কানে আসলো, নয়না সূচনার হাত ধরে এক প্রকার দৌড়ে স্টেজের সামনে চলে আসলো। অসু টলমল নয়নের সামনে তাকিয়ে থাকে অভিমান অভিযোগের দৃষ্টিতে। এই মানুষটাকে কি নয়না ভালোবেসে ফেলেছে? নয়তো তাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে ইচ্ছে করছে কেন? ইচ্ছে করছে শার্টের কলার শক্ত করে ধরে জিজ্ঞেস করতে, আপনি আমাকে কষ্ট কেন দিচ্ছেন? জাহিনের দৃষ্টি নয়নার দৃষ্টিতে স্থির হলো। কয়েক সেকেন্ডের জন্য জাহিন থামলো, এরপর আবার গাইতে শুরু করলো। গান শেষ হওয়ার আগেই অভিমানে নয়না বাহিরের দিকে চলে যাচ্ছিল। জাহিন গান শেষ করে দ্রুত পায় নয়নার পিছু পিছু আসে।
সূচনাকে গাড়িতে বসিয়ে নয়না উঠতে যাবে, তখনই নয়নার হাতে টান পড়ে। নয়না পিছু ফিরে রাগী কণ্ঠে বলে, ডোন্ট টাচ। আচ্ছা ছেড়ে দিচ্ছি, বলে তো যাও, এভাবে আমার দিকে তাকিয়েছিলে কেন? নয়না অবাক দৃষ্টিতে সামনের মানুষটির দিকে তাকিয়ে থেকে ভাবলিসীনভাবে বলে, আপনি সুদর্শন, তাই আপনার দিকে তাকিয়েছিলাম। দ্রুত গাড়িতে বসে ড্রাইভারকে বলে, দ্রুত চলুন। জাহিন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো? মেয়েটা বারবার তার সাথে এমন অদ্ভুত বিহেভিয়ার কেন করে? চেহারাটা নিষ্পাপ মনে হয়, শত বছরের মায়া জমে আছে। অন্তর এসে বলে, তুই এই মেয়ের প্রেমে একদিন মরবি শালা। প্রেম কই পেলি? তুই আমারে আর কোনোদিন শালা কইলে তোর ভবিষ্যৎ বউ আমার। আমার ভবিষ্যৎ বউ তার বোন। তাহলে সুমন্দি বল। সুমন্দির ছেলে কথা কম ক। এবার এই মাইয়ার খোঁজ নে, এটার কাহিনী বের কর। নয়না বাসে এসে রুমের দরজা বন্ধ করে হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগলো। হাতের উল্টো পিঠে চোখের জলটুকু মুছিয়ে নিয়ে আলমারি থেকে নিজের ফোন বের করে সুইচ অন করলো। সামনাসামনি কিছু বলতে পারেনি, কিন্তু এবার ফোনে ইচ্ছে মতো বকে দেওয়ার ইচ্ছে নিয়ে ভিডিও কল করলো। ওপাশ থেকে কোনো রেসপন্স নেই। তৃতীয়বার কল রিসিভ হতেই নয়না চিৎকার করে বলে, কি হয়েছে আপনার? আপনাকে মাত্রই সুস্থ দেখে আসলাম। কোন হসপিটালে আছেন আমায় বলুন। জিয়ান কোনো কথা না বলে নয়নার দিকে তাকিয়ে আছে। কোনো এক অদ্ভুত কারণে সে নয়নাকে দেখলে তার সব কষ্ট উপে যায়, সব পরিকল্পনা ভেস্তে যায়। কি হলো, কথা বলুন। সরি। নয়না চোখ টলমল করছে। এক সপ্তাহ পর লোকটাকে দেখলো, কিন্তু একই মানুষ একই সময় দুদিকে কিভাবে সম্ভব? কোথায় আপনি? জিয়ান ফোন ঘুরিয়ে দেখালো, কানাডা একটা হসপিটালে। নয়না কিছু বলতে গিয়েও চুপ করে রইল। এই শুনছ আমার একা বউ, আমি সিদ্ধান্ত নিয়েছি এই জন্মে আর তোমাকে ছাড়বো না। নয়না কান্না করছে। প্লিজ কান্না করো না, আমি এতদিন পর তোমার চোখের অশ্রু দেখতে চাই না। সরি, আর কোনোদিন তোমাকে হার্ট করবো না। আপনি অসুস্থ হলেন কি করে? এক ষোড়শী বালিকের হৃদয় ভাঙার অনুশোচনা আমাকে হসপিটালে নিয়ে এসছে। তুমি কি জানো আমি তোমার সরলতার মায়া আবদ্ধ হয়ে গেছে? আমাকে কখনো ছেড়ে যাবে না তো? নয়না ধরফড়িয়ে উঠে বসলো। কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ এমন স্বপ্নে নয়নার ঘুম ভেঙে যায়। উঠে চোখে মুখে পানি দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 10টা বাজে। আলমারি খুলে ফোন হাতে নেয়। মানাত ওয়াশরুমের ফলস ছাদে অন্ধকারে মুখ চেপে রেখে কান্না করছে। কিছুক্ষণ আগে কিছু মানুষ এসে তার বাবা মাকে তুলে নিয়ে গেছে। এখনো তারা তন্ন তন্ন করে পুরো বাসা তালাশ করছে। মানাতের কপাল বেয়ে ঘাম ঝরছে। ইঁদুর এসে একটু পরপর গায়ে পায়ে আঁচড় কাটছে। এ কেমন অনামিশা গ্রাস করছে মানাতের সুন্দর জীবনকে। তার বাবা মা কি বা কোথায় নিয়ে গেছে? মানাতের ভেতর থেকে চিৎকার আসছে, অথচ সে নিরুপায়। মানাতের মন বলছে, এই শহরের মানুষগুলো বড্ড নিষ্ঠুর। ইট পাথরের মতোই পাশ ঘেঁষে এত বাসা, অথচ কেউ এগিয়ে আসলো তাদের সাহায্যে। হয়তো আমাকেও কোনো শকুন গিলে খাবে, দিবালোকে কেউ ফিরেও তাকাবে না। জান্নাত এই এক সপ্তাহে দুবার ফ্লাই করেছে। এই ব্যতীত রুম থেকে বের হয়নি। হঠাৎ তার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। বারবার নয়নার নিষ্পাপ মুখশ্রী তার চোখের সামনে ভেসে উঠছে। চোখ বন্ধ করলেই কানের সামনে নয়নার দুষ্টু মিষ্টি কথাগুলো বাজতে থাকে। জিয়ান চেয়েও নয়নাকে নিজের মন মস্তিষ্ক থেকে বের করতে পারছে না। অবশেষে আছে ছুটির জন্য অ্যাপ্লিকেশন করে বসেছে। তার মন এখন নয়নার উষ্ণতা ছাড়া শান্ত হবে না। তার চোখের তৃষ্ণা মিটবে না নয়নার দর্শন ব্যতীত। কত শতবার কল করেছে, টেক্সট করেছে, অথচ সেসব কিছুই পৌঁছায়নি। মনের কাছে পরাজিত হয়ে সে ছুটে যাচ্ছে তার পেয়সীর দ্বারে। নাজিম চৌধুরী পায়ের উপর পা তুলে চায়ের কাপে চুমুক দিতে দিতে বলেন, তোমার ছোট ছেলেকে বোঝাও, আমার পক্ষে একা একা এত বড় বিজনেস সামলানো এখন আর সম্ভব না। আর ওই বাড়িতে খবর নিয়েছো মেয়েটা এখন কেমন আছে? এক্সাম শেষ হলে যত দ্রুত সম্ভব আমার বউ আমি নিয়ে আসবো। মিতা বেগম বলেন, জাহিন কি আমার কথা শুনবে? তুমি একবার বলে দেখো। আর সুনয় নাকি দেখতে আবার যাবো কাল, তুমি আমার সাথে যাবে? নাজিম চৌধুরী চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলে, ভেবে দেখছি। রাত 12:45। নয়নার চোখে ঘুম নেই, বই নিয়ে পড়ে আছে। হঠাৎ জাহানারা বেগম রুমে এসে বলে,
নয়না অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি কিছু অর্ডার করিনি। নয়না ভুরু কুঁচকে উঠে আসলো। দরজা খুলতে লোকটা বলল, না, আমি সুনয়না না তালুকদার। জাহানারা বেগম বলেন। হাতে থাকা দুইটা বুকে নয়নার দিকে বাড়িয়ে দিল। একটাতে ফুল, আরেকটাতে চকলেট, আরেকটা বেশ বড়সড় বক্স দিয়ে বলে। নয়না কিছু জিজ্ঞেস করার আগে লোকটা চলে গেল। রুমে এসে সবকিছু নিয়ে চুপচাপ বসে আছে। এতগুলো চকলেট, ফুলকে তাকে একসাথে পাঠাবে? এই বক্সে বা কি আছে? লীলাঞ্জনা হেসে বলে, তোর বর তোকে বড্ড ভালোবাসে মনে হচ্ছে। দেখ কত কিছু পাঠিয়েছে, আমাকেও কম। কিছু বলে চুপ করে গেল। নয়নার ইচ্ছে করছে লীলাঞ্জনার চুল ছিঁড়ে ফেলতে। এগুলো যদি প্লেন ড্রাইভার আপনার কাজ হয়, তবে আপনার একদিন তো আমার যতদিন লাগে প্লেন ড্রাইভারের বাচ্চা। এক্সাম শেষ করে গেটের সামনে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে নয়না। প্রখর রোদের তাপ মনে হচ্ছে ঝলসে দিতে চাইছে প্রকৃতিকে। নয়না গেটের বাহিরে এসে একটা স্ট্রবেরি কোন আইসক্রিম কিনে খেতে ব্যস্ত। আর মাত্র 3টা এক্সাম বাকি। নয়না আইসক্রিম খেতে খেতে ভাবতে লাগলো, দুটো মানুষ একই সময় দুই প্রান্তে কি করে থাকতে পারে? আমার স্বপ্ন সত্যি নাকি আমার আমার বাস্তবতা? যদি ভিন্ন মানুষ হয়ে থাকে তাহলে কণ্ঠ কিভাবে এক হয়? আমি আমি জানি না কেন আপনি আমার সাথে মাইন্ড গেম খেলছেন। আমার ভালো লাগছে না, এসব করে কি লাভ আপনার? নয়না গাড়ি আসার আগে রিক্সা ডেকে তাতে উঠে বসলো। উদ্দেশ্য চৌধুরী বাড়ি। মনে মনে বলে, আপনার সত্যি আমি উদ্ঘাটন করেই ছাড়বো। নয়না গেটের সামনে এসে নামলো। ব্যাগ থেকে ভাড়া পরিশোধ করে এদিক সেদিক তাকাতে লাগলো। দারুণ 1 মিনিটের জন্য নড়ছে না। তাকে তো যে কোনো উপায়ে ঢুকতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দারুণ শোলো। নয়না টুপ করে ভেতর ঢুকে পড়লো। আস্তে আস্তে মেন দরজার সামনে এসে দাঁড়ালো। হাত দিতে সব বুঝে গেল দরজা খোলা। নয়না ভিতরে ঢুকলো। হঠাৎ মুখোমুখি হলো এক সার্ভেন্টের। নয়নাকে দেখে বলে, নয়না নিজেকে ধাতস্থ করে বলে, কখন আসবে? আচ্ছা, আমি রুমে যেয়ে কল করে জিজ্ঞেস করে নিব। লেমন জুস বলে নয়না দ্রুত পায়ে জিয়ানের রুমে চলে আসলো। রুমটা দেখে মনে হচ্ছে এখানে কেউ ছিল। ভালোভাবে পরখ করতেই সেখানে মেয়েদের ওড়না আবিষ্কার করলো। নয়নার ছোট্ট হৃদয়টা মুচড়ে উঠল। চোখের জল মুছে নিয়ে হাতের উল্টো পিঠে হঠাৎ খেয়াল করলো ওয়াশরুম থেকে কেউ বের হচ্ছে। নয়না দ্রুত পর্দার আড়ালে লুকিয়ে পড়ল। নয়না তাড়াহুড়ো করতে যেয়ে খেয়াল করেনি পর্দা সাদা কালার। ওপাশ থেকে খেয়াল করলেই বোঝা যায় সেখানে কেউ আছে। নিজের হাজবেন্ডের রুমে অন্য একজন নারীর উপস্থিতি নয়নার ছোট্ট হৃদয়টাকে গড়িয়ে দিচ্ছে। মানুষটা তাকে কত যত্ন করেই না ঠকাচ্ছে। আমার সাথে 1 সপ্তাহ কথা না বলায় যে মানুষটার সামান্য হাঁচি পর্যন্ত আসেনি, সে আমাকে ভালোবাসে, এটা কিভাবে মেনে নিলাম আমি? আমি আসলেই বোকা। বোকাদের মানুষ সহজেই ঠকাতে পারে। টুপ টুপ করে ঝরতে থাকলো নীল নদের পানি। মান্নাত খুব ক্লান্ত। রাতের শেষ প্রহরে জাহিন তাকে ফেরেস্তার রূপে উদ্ধার করেছে বলতে গেলে মাথা চেপে ধরে কান্না করছে মান্নাত। জীবনে তার সাথে এখন খেলা খেলছে গত রাত। রাত যত গভীর হচ্ছিল মান্নাতের মনে হচ্ছিল মৃত্যু ততই নিকটে। লোকগুলো ঘরের কোনা কোনা খুঁজে বেরোচ্ছে। ইঁদুরগুলো পা কেটে রক্ত বের করে ফেলেছে। হঠাৎ বাহিরে শোরগোল শোনা গেল। বাসার ভেতরে লোকগুলো হয়তো বের হয়ে যাচ্ছে। কোনো শব্দ আসছে না কানে। ফস করে মান্নাত বেরিয়ে আসলো। ধীর পায়ে দরজার কাছে এসে চিৎকার করলো, বাঁচাও, কে আছো? পেছন থেকে কেউ তার মুখ চেপে ধরল। ছুরি বসিয়ে দিল কাঁধ বরাবর। গলগল করে রক্ত প্রবাহিত হতে লাগলো। মান্নাতে বেঁচে থাকার শেষ আশাটুকু ফুরিয়ে এলো বুঝি। হঠাৎ কেউ গর্জন করে বলল, কে রে তুই? ধস্তাধস্তির আওয়াজ কানে আসছে। ধীরে ধীরে সে আওয়াজ বন্ধ হয়ে আসছে। ঢলে পড়ছে মান্নাত। মাটিতে পড়ার আগে জাহিন তুলে নিল কোলে। মোবাইলের টর্চের আলোয় চেয়ারে দেখে বেশ অবাক হলো। অন্তর বাসার ভেতর টর্চ জ্বালিয়ে ঘুরে এসে বলে, বাসে কেউ নেই। দেখে মনে হচ্ছে এখানে ভয়ঙ্কর কিছু ঘটেছে। যেখানে আমরা চোরকে চাই না সেখানে এত বড় ঘটনা কিভাবে সম্ভব? এসব নিয়ে পরে ভাবা জাগে। আগে মেয়েটাকে সুস্থ করতে হবে। মান্নাতকে বাসায় নিয়ে এসে জিয়ানের রুমে রাখলো। অনিকেতকে কল করে ডাকলো। অনিকেত প্রাথমিক চিকিৎসা ও ব্যান্ডেজ করে দিয়ে গেল। কিছু মেডিসিন সাজেস্ট করলো। এরপর যে যার মতো নিজেদের রুমে চলে গেল।
মান্নাত দীর্ঘশ্বাস চালো। চোখ মেলে সামনে তাকাতে সাদা পর্দার আলে নারী মূর্তি দেখে বলে, কে ওখানে? নয়না বাহিরে এসে বলে, তোর জব। তো সাহস কি করে হয় আমার হাজবেন্ডের রুমে আসার? আজকে হয় তোকে মারবো, নয়তো ওই ছ্যামড়ারে মারবো। মান্নাত অবাক হয়ে বলে, রিল্যাক্স। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আপনি কে? আর আপনার হাজবেন্ডই বা কে? নয়না মোবাইল বের করে বলে, চোখ খুলে ভালোভাবে দেখ, এটা আমার হাজবেন্ড। আপনার মাথা ঠিক আছে? এ আপনার হাজবেন্ড কি করে হয়? ও তো আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? লজ্জা লাগে না বিবাহিত ছেলের গলায় ঝুলতে? আমি কি কম সুন্দরী? আমার মতো সুন্দরী বউ রেখে কিসের প্রেম? হ্যাঁ, আজকে আমি তোকে মেরেই ফেলবো। বলেই মান্নাতের গলা টিপে ধরতে নিলে জাহিন এসে বলে, আপনি কে? নয়না সামনের দিকে ঘুরে বলে, আপনার জব। জাহিন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, তামিজ জম, আপনি আমার বাসায় এসে আমার গেস্টকে কেন আঘাত করছেন? নয়না নিজের রাগ সংযত করতে না পেরে জাহিনের দিকে পারফিউমের বোতল ছুঁড়ে মারতে লাগলো। আজকে আপনাকে মেরেই ফেলবো। আমাকে ঠকানো? এত সাহস সুনয়না তালুকদারকে ঠকাবে? জাহিন দরজার আড়ালে দাঁড়িয়ে বলে, মিন ধানিলঙ্কা, আপনার নিশ্চিত কোথাও ভুল হচ্ছে। নয়না রুম থেকে বের হতে হতে বলে, আপনাকে আমি ডিভোর্স দেবো। আপনার নামে মেয়ে ঠকানোর মামলা করবো আমি। নয়না গটগট করে বের হয়ে গেল। জাহিন মান্নাতকে বলল, সরি, আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। আপনি রেস্ট নিন, আমি দেখছি। জাহিন নিচে এসে দেখে নয়না নেই। জাহিন সোফায় বসে ভাবছে, কোন ভাবে এই মেয়ে আমার ভাবি? নয়তো না না, এটা হতেই পারে না। ভাইয়া এমন বাচ্চা মেয়েকে বিয়ে করবে? সার্ভেন্ট ট্রেতে করে লেমন জুস নিয়ে কিচেন থেকে বের হলো। জাহিন বলল, লেমন জুস কার জন্য? বৌমনি আবার কে? জাহিন অবাকের সপ্তম আকাশে পৌঁছে গেল। এটাও কি সম্ভব? জাহিন জুসের গ্লাসটা নিয়ে ঢকঢক করে পান করে বলে, সে চলে গেছে। জাহিন অন্তরকে কল করে। অন্তর রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে জাহিন বলে, সুমন্দি সেটগান লাগা, জীবনের দ্বিতীয় ক্রাশ আমার নিজের ভাবি। এই দুঃখে বুড়িগঙ্গার কালো জলে স্নান কইরা আহি। চল সুমন্দি। অন্তর নিজের হাসি চেপে রেখে বলে, তাইলে এখন কোন গানটা বাজামো মামা? চাচা হেনা কোথায়? এই ভাষণ চলবে? প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে ক্রাশ যায় উড়ে যায়। রাখ শালা, তাড়াতাড়ি বাইক নিয়ে আই। বুড়িগঙ্গা কালা পানিতে ডুব দিয়া হৃদয়ের সন্ধি করণ করুম। সি, শেষ পর্যন্ত ভাবির উপর ক্রাশ। এই চোখ আমি কেমনে রাখমু? পেস্টিস পানসার কইরা দিল মাইয়াডা। ধুর ভাববেজি। জিয়ানের আবেদন মঞ্জুর হতে বেশ কিছুদিন সময় লাগবে। অবশেষে সে ছুটি পেল 5 দিনের। আগামী মাসে 3 তারিখ তার ফ্লাইট। কতবার যে কল করছে নয়নাকে, ফোন সুইচ অফ। মনে মনে কয়, ছেমটার এমন রাগ, মনে হয় 5 ফুট হাইটের 10 ফুট রাগ। এবার আহি তোমার কাছে বন্দি করে রাখবো রাঙা বউ। গুনগুন করছে, শোনাবো শুনশুনি গো, শোনাবো শুনশুনি নিতে আইলে নায়র যাইবানি। জানালার পর্দা সরিয়ে দেখে আজ কানাডার শহর জুড়ে চকচকে রোদ। এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। যেখানে থাকে বেশিরভাগ সময় এখানটাতেই তুষারপাত হয়। ছুটি মঞ্জুর হয় মনের মধ্যে কেমন একটা দোল দিচ্ছে জায়ানের। মনে মনে বলে, ওরে মন কথা শোন, এত দ্রুত গতিতে এগোস না, হোঁচট খেলে ভেঙে পড়বি। এবার কিন্তু আর গড়তেই পারবি না নিজেকে। অনিকেতের সাথে সায়না সেদিনের পর আর কোনো যোগাযোগ হয়নি। আজ সকালে হঠাৎ সায়না উপস্থিত সোজা অনিকেতের হসপিটালে। অনিকেত গম্ভীর কণ্ঠে বলে, আপনি আবার এখানে? আপনি কোন কচুর হার্ট সার্জন? একটা মেয়ে আপনার ঠোঁটের দফা রফা করে দিল, এরপরেও আপনার হার্ট সুস্থ? এমন পচা হার্ট কোন মানুষের থাকতে পারে? অনিকেত ভীষণ লজ্জা পেল, তা প্রকাশ করল না। আপনার কি লজ্জা বলতে কিছু নেই নাকি? কোন যুগে আসলাম আমি? কোথায় ছেলেরা মেয়েদের ইফটেজিং করতো, আর এখন মেয়েরা ছেলেদের ইফটেজিং করে। কাজে অফিসে চলুন আর সমস্যার সমাধান করে ফেলুন। রোজ রোজ ইফটিজিং সহ্য করার চেয়ে বিয়ে করা বেটার অপশন। কিন্তু মিস্টার হার্ট সার্জন, আপনি রাজি থাকলে আমি হসপিটালে কাজে নিয়ে হাজির হয়েও রাজি আছি। চুপ করুন, আমার সহকর্মীরা শুনে ফেলবে। চুপ করব এক শর্তে। কিসের শর্ত? বলে বিদায় হন। বিকেল 5টায় বকুলতলা কফি শপে দেখা করবেন।
5টায় আমার চেম্বার আছে। তাহলে রাত 9টায়? আচ্ছা ঠিক আছে, 5টায় আসবো, এখন যান। আসার সময় ফুল নিয়ে আসবেন, সাথে রেশমি কাচের চুড়ি। ও হ্যাঁ, একটা ডাক্তারি বাজে রাইটিংয়ের চিরকুট। না আনলে কিন্তু সবার সামনে কিস টিস করে বসবো। নয়না বাসে এসে ফাইল রেখে সোফায় বসলো। জাহানারা বেগম এসে বলে, শ্বশুরবাড়ি গিয়েছিলাম বললাম তো আম্মু, সেই কবে শ্বশুরবাড়ি দেখেছি, তারপর কতদিন দেখি না। এজন্য দেখতে গিয়েছিলাম শ্বশুরবাড়ি কেমন। লীলাঞ্জনা নয়নের দিকে ঠান্ডা এক গ্লাস জুস বাড়িয়ে দিয়ে বলে, তুই এখনো ছেলে মানুষই ছাড়তে পারলি না? যদিও আন্টি খুব মিশুক মানুষ, তবুও তোর এভাবে ওই বাড়িতে যাওয়া উচিত হয়নি, নয় না? আমার শ্বশুরবাড়ি আমার ইচ্ছে, আমি কিভাবে যাব না যাব সেটা আমার ব্যক্তিগত বিষয়। জাহানারা বেগম রেগে বলে। নয়না ধূপধাপ করে পা ফেলে রুমে চলে এসে দীপ করে দরজা বন্ধ করে দিল। রাগে ইচ্ছে করছে লম্বা চুলগুলো কেটে কুটি কুটি করে ফেলতে। আলমারি থেকে গতকালকের গিফটগুলো বের করলো, দ্রুততা আনবক্সিং করতে শুরু করলো। অনেকগুলো হেয়ার প্রোডাক্ট, মেকআপ প্রোডাক্ট, চকলেট পার্পল কালারের একটা সুন্দর গাউন। আজ নূর পেজ থেকে এসব এসেছে, কিন্তু পাঠিয়েছে কে? সবকিছু তন্ন তন্ন করে ঘাঁটতে লাগলো। একটা কার্ড পেল, সেখানে লেখা, রাঙাবো রাঙিয়ে দে আমার শূন্য হৃদয়। অপর পাশে লেখা, আমার একটা আকাশ হোক, সে আকাশ জুড়ে তোমার ভালোবাসার চাঁদ উঠুক। আমার একটা নদী হোক, সে নদীতে তোমার ভালোবাসার ঢেউ হোক। আমার একটা সন্ধ্যা হোক, সে সন্ধ্যা জুড়ে তোমায় নিয়ে গল্প হোক। নয়না কার্ডটি ছিঁড়ে 4 টুকরো করে ফেলো। মোবাইল নিয়ে সার্চ করে পেজটা খুঁজে বের করলো। দুদিন আগের পোস্টে নয়না চোখ আটকে গেল। সুদূর কানাডা থেকে এক ভাইয়া তার প্রিয়তমার রাগ ভাঙাতে এই সারপ্রাইজ গিফট পাঠিয়েছে। আপুটি কত ভাগ্যবতী, এভাবেই তাদের ভালোবাসা যুগ যুগ বেঁচে থাকুক। নয়না পেজের ইনবক্সে নক করলো। আমার একটা ইনফরমেশন দরকার ছিল, কাইন্ডলি আমায় একটু হেল্প করুন। নয়না বুঝতে পারছে না জিয়ান কেন তার সাথে এরকম দুমুখ আচরণ করছে। মোবাইল অন করার সাথে সাথেই অগণিত টেক্সট আর মিসড কলের নোটিফিকেশন এসেছে জিয়ানের কন্ট্যাক্ট থেকে। নয়নার মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। জানালার উঠতে থাকা পর্দার দিকে তাকিয়ে বলে, ছেলে মানুষ কি কখনো এক নারীতে আসক্ত হতে পারে না? এই উঠতে থাকা পর্দার মতো তারাও কি উঠতে থাকে এক নারী থেকে আরেক নারীর মনে? জিয়ান তৈরি হচ্ছিল ফ্লাইটের জন্য। ফার্স্ট ক্যাপ্টেন সে। সবকিছু পরিদর্শন করে সবে মাত্র জুস মুখে দিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে নয়না অ্যাক্টিভ দেখা যাচ্ছে। মনটা হঠাৎ ফুরফুরে হয়ে গেল জিয়ানের। সাথে সাথে টেক্সট করলো, হে লিটল প্রিন্সেস। নয়না টেক্সটের দিকে তাকিয়ে থেকে চোখ ঝাপসা হয়ে আসলো। একটু পরে নয়নার ফোনটা বেজে উঠল। রিসিভ করে কানে ধরতেই ও পাশ থেকেই বলল, প্লিজ এই মুহূর্তে ঝগড়া করো না। জিয়ানের কণ্ঠে করুণার স্বর। আপনার সাথে কথা বলার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই আমার। কল্পনা করে হলে একবার ভিডিও কল করো, আমি তোমাকে একটাবার দেখতে চাই। কতগুলো দিন তোমাকে দেখি না, তোমাকে দেখার তৃষ্ণায় হৃদয় মরুভূমি হয়ে আছে। নয়না তাচ্ছিল হেসে বলে, এমন ভাবে বলছেন যেন আমাদের শত জন্মের প্রেম। আপনার মিথ্যে কথায় আমার মন ভিজবে না। ফোন রাখুন, আর কখনো আমায় কল করবেন না। আমাদের দেখা জঘন্য পুরুষ আপনি, ঘৃণা করি আমি আপনাকে। আর 10 মিনিট পরে আমার ফ্লাইট। দোয়া করো এই জীবনে তোমাকে যেন এই জঘন্য পুরুষের মুখ দর্শন না করতে হয়। নয়না নিম্ন স্বরে বলে, তোমার সাথে কথা বলতে না পারার যন্ত্রণায় আমার তীব্র জ্বর আসুক, তবু তুমি এসো না আর কথা নিয়ে। যে কথার আঘাতে হৃদয়ে হত্যা করেছ, সেই কথার মোহ আমায় আর না টানুক কখনো। জিয়ান চুপ করে রইল। দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কোন স্মৃতি, কোন কথা বা কোন লোকের অনুভূতি তুমি? আমার নিঃশ্বাস, আমার বিশ্বাস, আমার চিন্তা জুড়ে তোমার বিচরণ। আমার দৃষ্টির সীমানার আড়ালে থেকেও হৃদয়ের সবচেয়ে কাছে তুমি। লাইন বিচ্ছিন্ন হলো। নয়না সেভাবেই বসে আছে। বারবার জিয়ানের কথাগুলো তার কানে বাড়ি খাচ্ছে। একটা মানুষ ক্ষণে ক্ষণে এভাবে পরিবর্তন কি করে হতে পারে? অন্য নারীর সঙ্গ দিচ্ছে, আবার আমাকেও প্রেম কাব্য শোনাচ্ছে। ভালোবাসা বোধহয় এই বইয়ের পাতা হয়, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। আমরা ভালোবাসা বলতে শুধু শূন্যতা পাই। অন্তর হেসে যাচ্ছে, তার হাসি কিছুতেই থামছে না। তুই তোর দাঁত ঠিক রাখতে চাইলে হাসি বন্ধ কর শালা। আমি এই মুখ কই লুকাবো? কই আর লুকাবি? রাস্তার কোনো মেয়ে পাস নাই নাকি? দেখ, তার আঁচলের তলায় মুখটা লুকিয়ে ফেল।
সমুদ্রের পুত উল্টাপাল্টা বকলে তোরে এখন আরব আলীর ডোবার পানি খাওয়াবো। অন্তর জাহিনের কাছ থেকে কয়েক হাত দূরে সরে বলে, আমি তোর হুমন্দি এখনো বিয়ে করে নাই, তাই তোর হুমন্দির কোনো পুত নাই। এখন আমি কেমনে ভাবির সামনে দাঁড়াবো? আমার কথা শোন, মনোযোগ দিয়ে শুনবি কইলাম। সোজা বসুন্ধরা সিটিতে যা, ব্র্যান্ডের পাঞ্জাবি কিন, পারফিউম তো আছেই। ঘন্টাখানিক সময় নিয়ে গোছল করবি, এরপর পাঞ্জাবি পরে পারফিউম মাখবি পুরো শরীরে, এরপর চুলগুলো স্পাইক করে সোজা ভাবির সামনে দাঁড়িয়ে তারপর কবি, হে লিটন ভাবি, আমি আপনার হাজব্যান্ডের মতো দেখতে, কিন্তু আপনার হাজব্যান্ড না। চুপ কর শালা। ওই মাইয়া এমনেই আমারে ভাই মনে কইরা এতদিন মনে হয় ভাইয়ার সাথে ঝগড়া করে, তার পিন্ডি চটকে ফেলছে। মেয়ে যে ডেঞ্জারাস। সহজ সরল রেজা ভাইয়ের ডেঞ্জারাস বউ। আমি ভাবতেছি অন্য কথা। ভাবা ভাবি বাদ দিয়া সোজা সাপটা ক। বিয়ের পর তোরা একই বাসায় থাকিস না, তোদের কণ্ঠ, শারীরিক গঠন সব সেম টু সেম। দেখা যাইব বউ বদল হয়ে গেছে। জাহিন অন্তরের কলার চেপে বলে, তুই এসব ফাউল চিন্তা করলি কেন? এখন তোরে আমি চাটনি বানিয়া খিচুড়ি দিয়া খাবো। তুই আমার ছাড়, চল আমরা একটা রেস্টুরেন্ট থেকে খিচুড়ি খেয়ে আসি। আবার কেসটারে তদন্তর কাজটা শুরু করতে হবে। আমাদের হাতে তো এখন প্রমাণ নেই, সবার আগে প্রমাণ সংগ্রহ করতে হবে। লীলাঞ্জনা বালিশে মুখ গুজে কান্না করছে, মনে মনে বলে, আমি আসলে কারো ভালোবাসার ডিজার্ভ করি না। এমন সময় জাহানারা বেগম এসে বলে, মাহবুব তালুকদার, মিজান তালুকদার এক সোফায়, তার ঠিক সামনের সোফায় সৈকত সাহেব ও শিল্পী বেগম বসে আছেন। সৈকত সাহেব কিঞ্চিত হেসে বলে, আজকালকার ছেলেমেয়েরা একটু কিছু হলেই ডিভোর্স পর্যন্ত চলে আসে, এরা সম্পর্ক বুঝেই না। মাহবুব তালুকদার গম্ভীর কণ্ঠে বলল, আমরা আমাদের মেয়েকে আর আপনাদের বাসায় পাঠাবো না। আমাদের মেয়ে ভুল করেছে, সে নিজের ভুল বুঝতে পেরেছে, ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে, আমরা এতেই খুশি। বিআই সাহেব, এটা কোনো কথা হলো? বিবাহিত মেয়ে, সে আপনার বাড়ির মেয়ে, আমার বাড়ির সম্মান, একটাই ছেলে আমাদের। ভুলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখে মেয়েটাকে আমাদের সাথে পাঠিয়ে দিন। আমার মেয়ে যখন ফিরে এসেছে আপনাদের কাছে আর ফিরবে না। লীলাঞ্জনা হুট করে এসেই বলে, আমি যাব আপনাদের সাথে। এই কয়দিনে আমি বুঝে গেছি বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি ছাড়া আর কোনো স্থান নেই। আপনারা বসুন, আমি রেডি হয়ে আসছি।